হ্যাঁ, গুড ইভিনিং। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। আচ্ছা, সবার কাছে আগে বলো, সবার কাছে কি পারুল দত্ত আছে? পারুল দত্ত সবার কাছেই তো থাকার কথা, পারুল দত্ত সবার কাছে আছে তো? ঠিক আছে, স্টার্ট করছি তাহলে। ঠিক আছে, আচ্ছা, পাঞ্চালি পাল থাকলেও হবে। এটা তো পিয়ার যাদব। আর পারুল দত্ত থেকেও কিছুটা বলবো, পাঞ্চালি পাল থেকেও কিছুটা বলবো। মোস্টলি পারুল দত্ত থেকেই বলবো, আর এটা থেকে বলবো, কিছু কিছু পাঞ্চালি পাল থেকে বলবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো পিডিএফ, কারোর কাছে না থাকলে অসুবিধা নেই, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, ফার্স্ট দিন একদমই, এটা তো সবাই আশা করি জানো, অনেকেরই এটা মুখস্থও আছে, তাই তো? অ্যানথ্রোমেট্রিক এই মেজারমেন্ট গুলো সবারই মোটামুটি মুখস্থ আছে তো? ঠিক আছে, তাহলে আজকে ধরি। আশা করি সবারই তো জানা আছে, তাহলে আজকে একটু ধরি নাকি? ঠিক আছে, তাহলে অফ করে দিই, ধরি। আচ্ছা, প্রথমে বলো, গ্রোথ অ্যান্ড ডেভেলপ, গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি সেটা বলো আগে, তারপরে ধরছি। গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি? কেউ একটা মাইক অন করে বলো, কি গ্রোথ আর কি ডেভেলপমেন্ট, একজন বলো না মাইক অন করে। আচ্ছা, মাইক অন অপশন আছে তো? মাইক অন অপশন, অন অপশন নেই? ও আচ্ছা, আমি করে দিলাম, দেখো। হ্যাঁ, ঠিক বলেছো, সবাই ঠিক বল। গ্রোথ হচ্ছে কি? গ্রোথ হচ্ছে কোয়ান্টিটিভ চেঞ্জটা, আর কোয়ালিটেটিভ চেঞ্জটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। গ্রোথে কি হচ্ছে? গ্রোথে হচ্ছে তোমার টিস্যু সাইজ ইনক্রিজ হচ্ছে, তার সঙ্গে সেলের মাল্টিপ্লিকেশন হচ্ছে, এগুলো হচ্ছে। তারপরে তোমার সেল প্লাস ভেরিয়াস অর্গানেরই তোমার ইনক্রিজ হচ্ছে সাইজটা। তাছাড়া তোমার ইন্টারসেলুলার সাবস্টেন্স ইনক্রিজ হচ্ছে। দ্যাট ইজ গ্রোথ। যেটা কিসে মাপা হয়? মেইনলি যেটা ইঞ্চি বা সেন্টিমিটারে মাপা হয়, এবং ওজন, ওজন হলে সেটা হচ্ছে তোমার কিলোগ্রাম বা পাউন্ডে মাপা হয়। মেইনলি গ্রোথটা হচ্ছে তোমার হচ্ছে, করে দিয়েছি অডিও এনাবেল। গ্রোথটা হচ্ছে মেইনলি প্রোগ্রেসিভ মেজারেবল ফেনোমেনা। আর ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্টটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ চেঞ্জ, যেখানে কি হচ্ছে, এটা তোমার ফিজিওলজিক্যাল বা তোমার ফাংশনাল ফেনোমেনা। এখানে কি হচ্ছে? এখানে নার্ভাস সিস্টেমের মাইলিনেশন হচ্ছে, ম্যাচুরেশন, ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন হচ্ছে, তারপরে তোমার স্কিল ক্যাপাসিটি এগুলো ইনক্রিজ হচ্ছে,
এগুলো হচ্ছে, তাছাড়া তোমার বিভিন্ন রকম সোশ্যাল চেঞ্জ, ম্যাচুরেশন, এগুলো সবকটাই তোমার ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে। এটা কিন্তু নন মেজারেবল ফেনোমেনা, ঠিক আছে, এটা কিন্তু মেজার করা যায় না। আর ম্যাচুরেশনটা কি, হ্যাঁ লিমিটেড টাইম অব্দি হচ্ছে ডেভেলপমেন্ট, আনটিল লাইফ লং হয়, একদমই তাই। আর আরেকটা কি আছে এর মধ্যে, ম্যাচুরেশন। ম্যাচুরেশনটা কি, তোমার বিহেভিয়ার, তারপরে তোমার প্রত্যেক দিনের জেনেটিক, তোমার ডিপেন্ডিং লেভেল, জেনেটিক ইনহেরিটেন্স, অ্যাবিলিটি টু ফাংশন, এগুলো যেটা চেঞ্জ হয় সেটাকে বলা হয় ম্যাচুরেশন। এই তিনটে আমাদের টোটাল ফেনোমেনা একটা লাইফ লং জার্নির ক্ষেত্রে, গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড মেইনলি গ্রোথ ডেভেলপমেন্ট, একটা সঙ্গে যেটা আছে ম্যাচুরেশন, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর একটা কি মনে রাখবে, আমাদের দু টাইপের গ্রোথ হয়। একটা হচ্ছে তোমার ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ, একটা এক্সট্রা ইউটেরাইন গ্রোথ। ইন্ট্রা ইউটেরাইন গ্রোথে আমার কি কি হয়, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথে কোনো রকম, আর একবার বলবো ম্যাচুরেশনটা হচ্ছে মেইনলি তোমার অ্যাবিলিটি টু ফাংশন, বিহেভিয়ার, তারপর ডিপেন্ডেন্সি লেভেল, এইগুলোর যে চেঞ্জিংটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ম্যাচুরেশন, ম্যাচুরিটি যেটাকে আমরা বলি। আচ্ছা, তো দুভাবে গ্রোথ হয়, একটা ইন্ট্রাইউটেরাইন, একটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন। ইন্ট্রাইউটেরাইন গ্রোথটা কি, ইন্ট্রাইউটেরাইন গ্রোথটাতে গ্রোথ হরমোনের কোনো রোল নেই। ইন্ট্রাইউটেরাইন মানে বুঝতে পারছো, ইন্টারনাল অর্গানের মধ্যে যেগুলো হচ্ছে সেটা কি, টিস্যু গ্রোথ, টিস্যুর গ্রোথ হবে। সেখানে কোন কোন হরমোনের ফলে হচ্ছে, ইনসুলিন, আর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 আর গ্রোথ ফ্যাক্টর 2। আর নিউরো ডেভেলপমেন্টাল বা স্কেলিটাল গ্রোথের জন্য কি, T4 বা থাইরক্সিন হরমোন হেল্প করে। এটা মেনলি তোমার 12 উইকস অফ জেস্টেশন লাইফ থেকে এই থাইরক্সিন হরমোনের কাজ শুরু হয় ফিটাল লাইফে, এবং ম্যাটার্নাল T4ও তোমার থ্রু আউট দা জেস্টেশন এজ ইম্পর্টেন্ট। আর এক্সট্রা ইউটেরাইন লাইফে বা কোন কোন হরমোন হেল্প করছে, তোমার গ্রোথ হরমোন হেল্প করছে, T4 হেল্প করছে। এখানে কিন্তু ইনসুলিন বা তোমার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর কোনো কাজ নেই। বোঝা গেল এইটুকুনি। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে, অনেক দেখে থাকবে কোয়েশ্চেন এখানে, যে মাল্টিপ্লিকেশন অফ সেল কোথায় হয়, মেজারেবল ফেনোমেনা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এর মধ্যে কোনটা, তারপরে তোমার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কিসে কিসে মেজার করা হয়, অনেক অপশন দিয়ে দিল তোমাকে, সে সেখান থেকে চুজ করতে হবে। ডেভেলপমেন্ট থেকে আসতে পারে কোনটা, কোয়ালিটেটিভ ফেনোমেনা, তারপরে হচ্ছে তোমার মাইলিনেশন অফ নার্ভাস সিস্টেম কোথায় হয়, এই টাইপের কোশ্চেন গুলো এখান থেকে আসে। বোঝা গেল? আচ্ছা, এবার তো সবাই বলেছে যে তোমার, আচ্ছা মাইক অন করা আছে, ঠিক আছে, হুটোপাটি করবে না, একজন করে বলো। সবাই বলেছে যে এটা সব অ্যানথ্রোপোমেট্রি নিউমনটা সবাই জানে, ঠিক আছে, আমি জাস্ট জিজ্ঞাসা করবো, আর কিচ্ছু আমি আজকে আর বলবো না। এখন আমি অফ করলাম ফাইলটা, কেউ বই খুলবে না। চলো, বলো নর্মাল ওয়েট অফ নিউবর্ন। নর্মাল ওয়েট অফ নিউবর্ন 2.5 কেজি। 2.5 to 3.9। হ্যাঁ, 2.5 to 3.9। ফার্স্ট উইক অফ এক্সট্রাইউটেরাইন লাইফে নিউবর্নের কি ওয়েট ইনক্রিজ হয়? না, ডিক্রিজ হয়। কত না, কত ডিক্রিজ হয়, কত ডিক্রিজ হয়? 10% ডিক্রিজ হয়। হুম। আর তোমার ফার্স্ট 6 to 12 মান্থসে কত ওয়েট ইনক্রিজ হয়? ডবল হয়, ডবল। হ্যাঁ, ডবল তো হয়। পার ডে কত করে ওয়েট? হ্যাঁ, 25 বা 25 to 30 গ্রাম 25 পার to ডে 30। ইনক্রিজ হয়। 25 to 30 হচ্ছে ফার্স্ট 5 to 6 মান্থে, আর 6 to 12 মান্থে তোমার 15 গ্রাম কমে যায়, 15 গ্রাম পার ডে ওয়েট ইনক্রিজ হয়। আচ্ছা, এবার ডাবল হয় কবে, ডাবল কবে হয়?
ডাবল 5 months এ আর ট্রিপল 1 year 6 months 6 months আর ট্রিপলস হচ্ছে 1 ইয়ারে ট্রিপলস হচ্ছে 4 টাইমস 2 years এ 2 বছরে 5 টাইমস 3 years এ হয় 3 বছরে 10 টাইমস কেউ 10 বুঝতে years না এ হয় পারলে 10 times 10 বছরে 10 10 times years হচ্ছে এ। 10 বছরে 10 years এ 10 টাইমস 10 ইয়ার্স আর তোমার লেন্থ নর্মাল লেন্থ 45 to 50 45 to সেন্টিমিটার 50 আচ্ছা 6 মান্থে কত হয় 6 মান্থে কত হয় 65 সেন্টিমিটার বার্থ হাইট ডাবল হয় কবে বার্থ হাইট ডাবল বার্থ হাইট 4 ডাবল years হয় এ। কবে আর ম্যাম ট্রিপল 4 years এ 4 ইয়ার্স আর ট্রিপল 13 বছরে আচ্ছা হেড সারকামফারেন্স নরমাল 33 to 35 সেন্টিমিটার থাকে আমি জেনে বসে আছি তো অ্যাকিউরেট হেড সারকামফারেন্স এই মাইকটা করো মাইকটা 400 অফ টাকা করো টিচার কত করে নেয় মাইকটা অফ করো ম্যাম ম্যাম দিন সবাই কমেন্টস করে নিচ্ছে ঠিক আছে হ্যাঁ ম্যাম আপনি জিজ্ঞাসা করুন যা আচ্ছা তোমার মেইনলি কখন থেকে হেড সারকামফারেন্সটা মাপা হয় আফটার বার্থ আফটার বার্থ কখন থেকে হেড সারকামফারেন্সটা দেখা উচিত হ্যাঁ 48 আওয়ার্স এরা সবাই জানতে তো না একজন করে দিচ্ছে পরপর সবাই কম করে দিচ্ছ না তো আচ্ছা কখন হেড সারকামফারেন্স আর চেস্ট সারকামফারেন্স সেম হয় কখন হেড সারকামফারেন্স আর চেস্ট সারকামফারেন্স সেম হয় শুধু সিএইচও না ডব্লিউবিএইচআরভি তেও আসে আচ্ছা বলো তো টেস্টিসের সাইজ মেজার করা হয় কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে না বাচ্চাদের টেস্টিসের সাইজ অনেকে তো হাইড্রোসেলে থাকে ইনবর্ন হাইড্রোসেলে থাকে সেক্ষেত্রে তোমার টেস্টিসের সাইজ মেজার করার জন্য কি ইউজ করা হয় হ্যাঁ অর্কিডোমিটার আর লেন্থ লেন্থ লেন্থের জন্য কি ইউজ করা হয় কত বছর পর্যন্ত ইউজ করা যেতে পারে ইনফ্যান্টোমিটার সবাই দেখেছো তো কমিউনিটি ডিউটিতে আচ্ছা হাইটের জন্য হাইটের জন্য হাইটের জন্য আচ্ছা স্কিন ফোল্ড থিকনেস মাপার জন্য স্কিন ফোল্ড থিকনেস মাপার জন্য স্কিন ফোল্ড থিকনেস মাপার জন্য কি ইউজ করা হয় হারপেন্ডেন্স ক্যালিপার
দেখেছো কেউ হারপেন্ডেন্স ক্যালিপার? আর একটা আমরা কমিউনিটি ডিউটিতে কি ইউজ করতাম স্কিন ফোল্ড মাপার জন্য? একটা ইউজ করতাম না কমিউনিটিতে? এটা হলো হারপেন্ডেন্স ক্যালিপার। বোঝা গেল? দিতেই পারে ছবিটা দিয়ে যে এটা কি। এরকমও কোয়েশ্চেন আসে পিকচার বেসড। দেখতে পেয়েছো? আমারই মনে আছে না। আমরা একটা কমিউনিটিতে একটা ইউজ করতাম না ওই তোমার স্কিন মিডিয়াম সার্কামফারেন্স দেখার জন্য টেপ টাইপের, কি বলে কারোর মনে আছে ওটাকে? হ্যাঁ, মিড আপার আর্ম সার্কামফারেন্স মাপার জন্য এমইউএসসির জন্যই টেপটার একটা নাম ছিল। মেজারমেন্ট টেপ নয়, একটা টেপটার নাম ছিল তোমার। করা থাকতো, ডিভিশন করা থাকতো, মানে রেড অরেঞ্জ গ্রিন এরকম করে ডিভিশন করা থাকতো। যদি গ্রিন মানে ঠিক আছে মিডিয়াম সার্কামফারেন্স, যদি তোমার রেড মানে অরেঞ্জ মানে মডারেট, মিড তোমার রেড সাকির টেপ। হ্যাঁ হ্যাঁ, সাকির টেপ, ঠিক ঠিক ঠিক। সবাই জানো তো সাকির টেপটা? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমার নামটা কিছুতেই মনে আসছিল না, মানে কোন ধরে দেখছি। এই যে এইটা, হুম, নিচে সাকির টেপ। ওই যে রেডটা মানে হচ্ছে তোমার ম্যালনিউট্রিশন, ইয়েলোটা মানে হচ্ছে 11.5 থেকে 12.5 মানে হচ্ছে মডারেট। এই রেড হচ্ছে সেভিয়ার, ইয়েলো মডারেট, আর গ্রিন মানে ঠিক আছে। দেখেছো সবাই? না না, সাকির টেপ এটার নাম। এমইউএসসি এমইউএসসি মাপার জন্য মিড আপার সার্কাম। হ্যাঁ, বানাতামও আমরা। এরকম ছবি দিয়েও কোয়েশ্চেন আসে, বুঝলে? এগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, এরপরে বলো তো যে তোমার নর্মাল টেম্পারেচার অফ নিউবর্ন, নর্মাল টেম্পারেচার অফ নিউবর্ন কত? হুম, আচ্ছা, নর্মাল পালস রেট, নর্মাল পালস রেট কত? আচ্ছা, নিউবর্নের পালস কোথায় দেখবে? ব্র্যাকিয়াল পালস দেখবে না রেডিয়াল? অ্যাপিকাল পালস কোথায় চেক করা হয়? অ্যাপিকাল পালস কোথায় চেক করা হয়? চেস্টে, হার্টে? হার্ট কি করে বুঝবে স্নেহা, এই কণিকা?
সবই তো বুঝলাম, জাস্ট বিলো দি নিপল লাইন তো ঠিক আছে। হ্যাঁ, মেন হচ্ছে তোমার লেফট ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে মেনলি চেক করা হয়ে থাকে। লেফট ফোর্থ ইন্টারকস্টাল স্পেস বা যেটা বলেছো জাস্ট বিলো দা নিপল লাইন, হিসেব মতো ওখানেই বসানো হয়, জাস্ট বিলো দা নিপল লাইন। কিন্তু যদি কোয়েশ্চেনে আসে লেফট ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, সেখানেই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নর্মাল রেসপিরেশন কত? আর বিপি সিস্টোলিকে, সিস্টোলিক বিপি নর্মাল? ঠিক আছে, সবাই জানো তাহলে, আশা করি আর বলতে হবে না এটা, আর তাহলে বললাম না, আর বলবো না তো? না কেউ যদি না জেনে থাকো ভালো, বলো, কোনো অসুবিধা নেই। কেউ না জেনে থাকলে বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একবার বলে দেবো পুরো? ঠিক আছে, একবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সবাই জাস্ট একবার শুনবে, সুবিধা হবে। আর যে নোটস যারা করবে তাহলে তারা তারা নোটস করে নাও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলে দেবো। অর্কিডোমিটার, টেস্টিসের মেজারমেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি লেবার নার্সরাই এগুলো তো করে, আমরা তো তাই দেখতে পাই, মানে গভর্নমেন্ট হসপিটালে। কিন্তু অ্যাকচুয়ালি এটা পেডিয়াট্রিক নার্স, এটা পেডিয়াট্রিশিয়ান, এগুলো থাকা দরকার, মানে থাকাটা উচিত। অ্যাকিউরেট যদি তুমি প্রিন্সিপাল ধরো, সেখানে তুমি বইয়ে এটাই লেখা দেখতে পাবে যে পেডিয়াট্রিক নার্স বা তোমার পেডিয়াট্রিশিয়ান এনারা থাকেন, ঠিক আছে? বা মেডিকেল কলেজগুলোতে তো পেডিয়াট্রিশিয়ান থাকেন একজন। কিন্তু তোমার রুরাল বা ডিস্ট্রিক্ট এগুলোতে মানে অন ডিউটি পেডিয়াট্রিশিয়ান থাকেন, ডিস্ট্রিক্টের গুলোতে, কিন্তু রুরাল টুরাল গুলোতে কিছু থাকে না, ঠিক আছে? রুরাল এসজিএইচ এগুলোতে থাকে না, ওই কল দিলে তারপরে হয়তো আসে। হ্যাঁ, নার্সিং হোমে তো থাকবেই, নার্সিং হোমে থাকে। নার্সিং হোম, মেডিকেল কলেজেও তো অন ডিউটি সবসময় পেডিয়াট্রিশিয়ান থাকে, ডিস্ট্রিক্টেও থাকে, হয়তো সঙ্গে সঙ্গে কল করলে আসে, কিন্তু এইগুলোতে থাকে না। এগুলোতে তোমাকেই সব, ফার্স্ট কনজেনিটাল অ্যানোম্যালি কি আছে এটা তোমাকেই নোটিস করতে হবে, যে বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোম্যালি আছে কিনা, সেটা তোমাকেই ফার্স্ট বার্থের পর নোটিস করতে হবে, ঠিক আছে? বা ক্রাই না করলে তোমাকেই শাক করতে হবে ফার্স্ট। হ্যাঁ, আবগার স্কোর দেখতে হবে, সবই তোমাকে এগুলো করতে হবে। যে L3 ফর্ম আছে ওখানে সবই তোমাকেই লিখতে হবে দেখে, যে L3 ফর্মটা, L3 ফর্ম সবাই দেখেছো তো? L3 ফর্ম দেখেছো সবাই? L3 ফর্ম, নাহলে আমি পাঠাবো পুরোটা L3 ফর্মের, খুব ইম্পর্টেন্ট L3 ফর্মটা দেখা। কেউ যদি মানে গভর্নমেন্টের এমনি এমনি নর্মালি ডিউটি করে থাকো স্টুডেন্ট লাইফে, সে দেখে থাকবে L3 ফর্ম। যেটা দেখবে
কেউ যদি ডিউটি করে থাকো, যে দিদিরা তোমার অবস্টেট্রিকের ওয়ার্ডে ডিউটি, অ্যান্টিনেটালে ডিউটি করলে হচ্ছে দিদিরা যে ফর্মটা, যেটা আর কি বিএইচটি হতো, ওটাই এলজি ফর্ম। এই অ্যান্টিনেটালে কোনো আলাদা করে বিএইচটি হয় না, একটা ফর্ম ফিল আপ করা হয়, ওটাই তোমার এলজি ফর্ম। ঠিক আছে, অনেকগুলো পেজের একটা বই মতো ওইটা। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো পরের দিন। ওই বইটা যদি পড়ো ঠিক করে, ওখানে অ্যাকিউরেট অনেক কিছু লেখা থাকে। আমি লেবার আর ওটি গো, মাদার অ্যান্ড চাইল্ডের। হ্যাঁ, এমসিপি কার্ডেও কিছুটা থাকে। আচ্ছা, যাই হোক, তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আগেই বললাম। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আর একটা কি পড়ার জিনিস আছে, সেটা হচ্ছে তোমার প্যাটার্ন গুলো, মানে কেমন ভাবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হচ্ছে। সেফালোকর্ডাল প্যাটার্ন, প্রক্সিমোডিস্টাল প্যাটার্ন। সেফালোকর্ডাল প্যাটার্নটা কি? সেফালোকর্ডাল প্যাটার্নটা হচ্ছে হেড ডাউন টু টেল, ফ্রম হেড থেকে টেল পর্যন্ত যে গ্রোথ অ্যান্ড বা গ্রোথটা মেইনলি হয়, সেটাই হচ্ছে আমার সেফালোকর্ডাল প্যাটার্ন। যেটা কি, যেরকম হচ্ছে তোমার হেড থেকে শুরু হবে, আস্তে আস্তে নেক, হেড, নেক, আর্ম, লেগ, ফিঙ্গারে গিয়ে শেষ হবে। দ্যাট ইজ সেফালোকর্ডাল প্যাটার্ন। এখানে তোমার কি হচ্ছে, হেড টু ফিট কন্টিনিউয়াস প্রোগ্রেস বা মোটর ডেভেলপমেন্ট কন্ট্রোলটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে সেফালোকর্ডাল প্যাটার্ন। আর প্রক্সিমোডিস্টাল মানে আমরা আগেই জানি, নিয়ার টু ফার আমরা বলতাম। প্রক্সিমোডিস্টাল প্যাটার্নে আমরা কোনো রকম তোমার আহ আচ্ছা বলছি, তোমার সেফালোকর্ডাল প্যাটার্নটা কি? সেফালোকর্ডাল প্যাটার্নটা হচ্ছে হেড টু ফিট, ফ্রম হেড ডাউন টু টেল। তোমার হেড থেকে শুরু হবে ডেভেলপমেন্টাল প্রসেসটা, টেলে গিয়ে শেষ হবে বা ফিটে গিয়ে শেষ হবে। কি কি ডেভেলপমেন্ট হবে? তোমার মোটর ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোঅর্ডিনেশন, সবটাই তোমার হেড টু ফিটে হবে। কি কি ভাবে হবে? যেরকম ধরো, প্রথমে হেডের ডেভেলপমেন্ট হবে প্রপার, মানে আস্তে আস্তে, তারপরে নেকের, তারপরে আর্মের, তারপরে লেগের, তারপরে ফিটের বা ফিঙ্গার্সের। দ্যাট ইজ সেফালোকর্ডাল। প্রক্সিমোডিস্টালকে আমরা বিভিন্ন রকম প্রসিডিওর করার সময় বলতাম প্রক্সিমোডিস্টালি তোমার প্রসিডিওরটা হবে। তাহলে কি, সেক্ষেত্রে কি হবে, যেরকম হচ্ছে তোমার পেরিনিয়াল কেয়ার টেয়ার দেওয়ার সময় বলতাম না, প্রক্সিমোডিস্টাল প্যাটার্নে হবে, সেরকমই হচ্ছে সেম তোমার ম্যাচুরেশন ফ্রম নিয়ার টু ফার। প্রথমে কাছের হবে, তারপরে দূরের হবে। মানে কি, ফ্রম সেন্ট্রাল অ্যাক্সিস অফ দি বডি টুয়ার্ডস দা পেরিফেরি অফ দি বডি, মিডল পোর্শন অফ দি সেন্টার থেকে পেরিফেরির দিকে যে ডেভেলপমেন্টটা হবে, সেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্যাটার্নে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা তোমার বোথে হয়, সেফালোকর্ডাল প্যাটার্নেও হয় আর প্রক্সিমোডিস্টাল প্যাটার্ন, এই দুটো প্যাটার্নেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হয়ে থাকে। ঠিক আছে, এবং স্পন্টেনিয়াসলি কনকারেন্টলি হয়, মানে কেউ কারোর জন্য কিন্তু থেমে থাকে না, সবটাই স্পন্টেনিয়াসলি হয়। এবং এটা একটা কন্টিনিউয়েশন প্রসেস, মানে একদম হতেই থাকবে, কেউ কারোর জন্য কোনো সময় থেমে থাকবে না। এবং আর কি, তোমার জেনারেল রেসপন্স তো হয়ই, তার সঙ্গে স্পেসিফিক গোল ডিরেক্টেডও কিছু কিছু রেসপন্স রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর নর্মালি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেরকম তোমার ফ্যাক্টর গুলো নির্ভর করে, বলতে কিছু জেনেটিক ফ্যাক্টর রয়েছে, সবাই জানো। তোমার এক্স সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম রয়েছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বিভিন্ন রকম জেনেটিক ফ্যাক্টর রয়েছে, এগুলো এফেক্ট করে। সেক্স তো এফেক্ট করেই, দেখবে বয় বেবি, তোমার বয় বেবির একটু হাইটটা অল টাইম গার্ল বেবির থেকে বেশি হয়। হ্যাঁ, সবসময় মেয়েদের একটু তোমার হাইটটা একটু কম হয়। গার্ল মোর ম্যাচিওর দ্যান বয়। ঠিক আছে, তারপর বোন ডেভেলপমেন্ট মোর অ্যাডভান্সড ইন গার্লস, এগুলো জেনে রাখবে। গার্ল মোর ম্যাচিওর হয়, তারপরে ছেলেদের হাইট বেশি হয়, মানে বয় বেবির। বোন ডেভেলপমেন্ট মোর অ্যাডভান্স ইন গার্লস। ঠিক আছে, তারপরে তোমার প্রিন্যাটাল কিছু ফ্যাক্টরের মধ্যে, যেরকম ম্যাটারনাল ম্যালনিউট্রিশন। এটা এটা তোমার আমি দেখাচ্ছি, পারুল দত্ত থেকে বলছি, পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, ম্যাটারনাল যদি মা প্রপার নিউট্রিশন না পায়, তাহলে অবশ্যই ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়ে যাবে, বাচ্চা লো বার্থ ওয়েট হবে।
ঠিক আছে, ম্যাটারনাল বিভিন্ন রকম ইনফেকশন, এইচআইভি, স্টর্চ, এইগুলো থাকলে ফিটালের গ্রোথকে তোমার এফেক্ট ফেলবে। মা যদি কোনো সাবস্টেন্স অ্যাবিউজ করে বা কোনো টেরাটোজেনিক ড্রাগ ইনটেক করে ফার্স্ট ট্রাইমেস্টারে, সেক্ষেত্রে অর্গানোজেনেসিস বা কনজেনিটাল অ্যানোমালি হবে। এখানে লেখার কিছু নেই, যা শুনবে। ম্যাটারনাল যদি কোনো ইলনেস থাকে, যেরকম ডায়াবেটিস ম্যালাইটাস হলে বাচ্চা বিগ বেবি হয়, সবাই যেন ম্যাক্রোসোমিয়া দেখা যায়। ঠিক আছে, তারপরে তোমার কিছু হরমোন রয়েছে, যেরকম থাইরক্সিন হরমোন, ইনসুলিন হরমোন। আগেই বলেছি ফিটালের ইন্টেউটেরাইন এবং এক্সট্রাউটেরাইন গ্রোথে কোন কোন হরমোন কাজ করে, সেগুলো যদি তোমার কোনো কারণে ইমব্যালেন্স দেখা যায়, সেগুলো ফিটালের তোমার হেলথকে এফেক্ট করবে। তাছাড়া তোমার ম্যাটারনাল যদি মিক্সিডেমা থাকে, এটা মনে রাখবে, ম্যাটারনাল মিক্সিডেমা, কেউ লিখলে লেখো, ম্যাটারনাল মিক্সিডেমা থাকলে সেক্ষেত্রে ফিটালের হাইপোথাইরয়েডিজম হতে পারে। ম্যাটারনাল মিক্সিডেমা থাকলে ফিটালের হাইপোথাইরয়েডিজম হবে। ঠিক আছে, এবং যদি মা অ্যান্টিথাইরয়েড ড্রাগ নেয় বা আয়োডাইড নেয় লাস্ট ট্রাইমেস্টারের পিরিয়ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফিটাসের গয়টার বা হাইপোথাইরয়েডিজম হতে পারে। ম্যাটারনাল মিক্সিডেমা থাকলে ফিটাল হাইপোথাইরয়েডিজম হবে। এবং যদি অ্যান্টিথাইরয়েড ড্রাগ কোনো বা আয়োডাইড কোনো থেরাপি বা কোনো ড্রাগ নেয় লাস্ট ট্রাইমেস্টারে, সেক্ষেত্রে ফিটালের গয়টার এবং হাইপোথাইরয়েডিজম হতে পারে। যেটা বললাম, ম্যাক্রোসোমিয়া দেখা যায় যদি ইনসুলিন প্রচুর পরিমাণে তোমার এক্সেস ইনসুলিন স্টিমুলেট করে ফিটাল গ্রোথকে। যদি মায়ের ডায়াবেটিস মেলাইটাস থাকে, সেক্ষেত্রে এক্সেসিভ বার্থ ওয়েট হয়, যেটাকে ম্যাক্রোসোমিয়া বলা হয়, বিগ বেবি হয়। ঠিক আছে, যেটাকে দেখবে হসপিটালে চলতি ভাষায় আমরা যেটাকে বলি বিগ বেবি। ঠিক আছে, এছাড়া তোমার বিভিন্ন রকম গ্রোথ ফ্যাক্টর রয়েছে, ম্যালপজিশন অফ ফিটাস, তারপরে তোমার ইউটেরাসের ম্যালফরমেশন, সেপ্টেট ইউটেরাস, বাইকর্নুয়েট ইউটেরাস, এগুলো অপসে পড়ে থাকবে। সেপ্টেট ইউটেরাস বা বাইকর্নুয়েট ইউটেরাস, এগুলো তোমার ম্যাক্রোসোমিয়াটা বললাম, যে যদি কোনো মায়ের ডায়াবেটিস মেলাইটাস থাকে, সেক্ষেত্রে লার্জ বেবি হয়। ঠিক আছে, যেহেতু ইনসুলিনের এক্সেস ইনসুলিনটা স্টিমুলেট করে ফিটাল গ্রোথকে, সেক্ষেত্রে তোমার ফিটাসের সাইজটা বেড়ে যায়, এক্সেসিভ বার্থ ওয়েট হয়, সেটাকেই ম্যাক্রোসোমিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে ইউটেরাইন কিছু ম্যালফরমেশন রয়েছে, যেরকম তোমার 3.5 কেজির বেশি ওয়েট ম্যালফরমেশন রয়েছে, যেরকম সেপ্টেট ইউটেরাস, বাইকর্নুয়েট ইউটেরাস, এগুলো অপসে পড়ে থাকবে ইউটেরাসের ম্যালফরমেশন গুলো। এগুলো তোমার তারপরে পলিহাইড্রামনিয়াস পড়েছো, অলিগোহাইড্রামনিয়াস পড়েছো, এগুলো তোমার বাচ্চার গ্রোথকে এফেক্ট করে। এছাড়া পোস্টনাটাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে প্রপার নিউট্রিশন না পাওয়া, চাইল্ডহুড কোনো ইলনেস, কোনো কনজেনিটাল ডিজিজ থাকতে পারে, কোনো হার্ট ডিজিজ থাকতে পারে, কিডনির কোনো প্রবলেম হতে পারে, কোনো ব্লাড ডিসঅর্ডার হতে পারে, কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে, এগুলো গ্রোথ এন্ড ডেভেলপমেন্টকে এফেক্ট করে। কিছু ফিজিক্যাল এনভায়রনমেন্ট এফেক্ট করে, কালচারাল, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, সোশিও কালচারাল এনভায়রনমেন্ট, এগুলো তো সবাই জানো। ক্লাইমেটের মধ্যে যেরকম তোমার সামারে ওয়েট গেনটা লেটে হয়, ঠিক আছে, সামার, রেনি সিজন আর অটোমে। ম্যাক্সিমাম ওয়েট গেন হয় স্প্রিং এ, বাচ্চাদের স্প্রিং এ। ঠিক আছে, ওয়েট গেন মানে তুলনায় লেটে হয় হচ্ছে সামার, রেনি সিজন আর অটামে। ঠিক আছে, তারপরে তোমার কিছু প্লে অ্যান্ড এক্সারসাইজ আছে। বার্থ অর্ডারের ক্ষেত্রে কি, ফার্স্ট বর্ন চাইল্ড তোমার ফুল অ্যাটেনশন পায় যতক্ষণ সেকেন্ড বাচ্চা না হবে। গভর্নমেন্ট হসপিটালে যদি কেউ মানে কলেজের সময় ট্রেনিং এ যাও বা কোনো ইন্টার্নশিপ করো, জেনে থাকবে যে এটা মানে খুব ভালোভাবে বোঝা যায়, ফার্স্ট বর্ন চাইল্ড ফুল অ্যাটেনশন পায় আনটিল দ্য সেকেন্ড বর্ন চাইল্ড। ঠিক আছে, ফার্স্ট বর্ন চাইল্ড তোমার সবসময় মিডিল যে চাইল্ড হয়, সে সবসময় লেট অ্যাটেনশন পায়, ফলে কি হবে, তার সে একটু কম মা বাবা দেখছে কম, ফলে সে সব দিক থেকেই একটু কমা হবে। মানে এটা মানে হবেই এরকমটা নয়, বা হতে পারে অ্যাকর্ডিং টু তোমার সোশিও ইকোনমিক স্ট্যাটাস। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কিছু তোমার হরমোনাল ইনফ্লুয়েন্স রয়েছে, যেরকম বললাম থাইরক্সিন হরমোন, গ্রোথ হরমোন কিসে কিসে তোমার হেল্প করে, সেগুলো রয়েছে। এগুলোই হচ্ছে তোমার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ফ্যাক্টর গুলো। আচ্ছা, আর একটা কি জানতে হবে, সবাই জানো বডি বিল্ড, যখন ফিজিক্যাল এক্সামিনেশন করেছো, ফিজিক্যাল এক্সামিনেশন প্রসিডিওর সবাই দেখিয়েছো তো, ফিজিক্যাল এক্সামিনেশন প্রসিডিওর দেখিয়েছো তো সবাই, ফিজিক্যাল এক্সামিনেশন
কেউ করেনি এরকমটা তো বোধহয় নেই, সবাই আছে ফিজিক্যাল এক্সামিনেশন করেছো, তাই তো? সেফালোকর্ডালের জায়গাটা, সেফালোকর্ডালটা হচ্ছে তোমার হেড টু টেল, মানে হেড টু ফিট, হেড থেকে শুরু হবে ডেভেলপমেন্ট, ফিটে যাবে, এইভাবেই প্রোগ্রেসটা হবে। ঠিক আছে, ধরো প্রথমে হেডের কিছুটা হলো, তারপরে নেকের, তারপরে আর্মের, তারপরে লেগের, ফিটের, এইভাবে মানে পুরো ডেভেলপমেন্টাল কোঅর্ডিনেশন প্রসেসটাই তোমার হেড টু ফিটে হবে। দ্যাট ইজ সেফালোকর্ডাল। আচ্ছা, বডি বিল্ড সবাই করেছো ফিজিক্যাল এক্সামিনেশন বললে, তাই তো? তো ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা লিখতাম যে বডি বিল্ড কিরকম, পার্সনের বডি বিল্ড কিরকম বলে একটা অপশন ছিল, একটোমরফিক, এন্ডোমরফিক না মেসোমরফিক। একটু বিএমআই ক্যালকুলেট করতাম প্রথমে, বিএমআই। বিএমআই ক্যালকুলেট করা সবাই জানো তো? আশা করি সবাই জানো। বিএমআই কমপ্লিট করে আমরা লিখতাম যে একটোমরফিক। একটোমরফিক মানে কি, তোমার যদি মাসকালচারটা তোমার স্মল হয়, লাইট বোন হয়, মানে প্রপার বিএমআইটা দেখে আমি দেখলাম আন্ডারওয়েট রয়েছে, সেক্ষেত্রে আমরা লিখতাম একটোমরফিক। ঠিক আছে, যদি লিখতাম প্রপার ওয়েটে রয়েছে বিএমআই একদম ঠিক আছে, দ্যাট ইজ এন্ডোমরফিক। মানে কি, হ্যাভিং লার্জ অ্যামাউন্ট অফ সফট টিস্যু, কিন্তু তোমার একটোমরফিকের থেকে ম্যাচুরিটিটা বেশি ভালো। আর মেসোমরফিকটা কি, মেসোমরফিক হচ্ছে তোমার যদি সে ওভারওয়েট হয়, সেক্ষেত্রে কি তোমার হার্ড হেভি রেক্টেঙ্গুলার স্ট্রাকচার অফ মাসেল মোর টিস্যু মোর বোন, এটা হচ্ছে তোমার মেসোমরফিক। বোঝা গেছে? একটোমরফিক, এন্ডোমরফিক আর মেসোমরফিক এটা সবাই করেছো। আচ্ছা, চলো এবার বিএমআইটা বলে দেবো একবার। বিএমআই ক্যালকুলেশন কারোর মনে নেই? ওয়েট বাই হাইট স্কোয়ার, ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার। বিএমআই কিভাবে বের করতে হয়, ওয়েট বাই হাইট স্কোয়ার, ওয়েটটা কেজিতে আর হাইটটা মিটারে। ওয়েটটা উপরে থাকবে, ধরো কারোর 50 কেজি ওজন, 50টা উপরে, ধরো মিটারে তোমার 5 ইঞ্চি, মানে হচ্ছে তোমার 150 সেমি, 150-এর স্কোয়ার, দ্যাট ইজ বিএমআই। নর্মাল বিএমআই কত? নর্মাল বিএমআই, আচ্ছা লিখে নাও। বিএমআই হচ্ছে তোমার ওয়েট বাই হাইট স্কোয়ার, ওয়েট ইন কেজি, হাইট ইন সেমি। নর্মাল বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9। 18.4 এর যদি নিচে হয় সে আন্ডারওয়েট, আর 25.0 থেকে 39.9 হচ্ছে ওভারওয়েট। 25.0 থেকে 39.9 হচ্ছে ওভারওয়েট, আর 40-র বেশি হচ্ছে ওবেস। 40 বা 40-র বেশি হচ্ছে ওবেস। বোঝা গেছে? বুঝতে পেরেছো? লিখতে পেরেছো সবাই? এক্সাম্পল কি দেবো? 18.5 থেকে 24.9 হচ্ছে নর্মাল, 18.4 এর নিচে হচ্ছে আন্ডারওয়েট, 25 থেকে 29.9 হচ্ছে ওভারওয়েট, আর 30 থেকে সমস্তটাই ওবেস। বোঝা গেল?
আচ্ছা, এবার নেক্সট আমি যেগুলো বললাম অ্যানথ্রোপোমেট্রিক গুলো একবার বলে দিচ্ছি, ঝটাঝট কেউ লিখে নাও, যারা লিখতে চাইছো লিখে নাও। টোয়েন্টি-ফাইভ না, ওটা 25 থেকে 29.9 হচ্ছে ওভারওয়েট, আর 30 এবং 30-র ওপরে হচ্ছে ওবেস। আচ্ছা, লিখে নাও নর্মাল ওয়েট অফ নিউবর্ন, শর্টে জাস্ট ঝটাঝট লিখবে। নর্মাল ওয়েট অফ নিউবর্ন, নর্মাল ওয়েট অফ নিউবর্ন হচ্ছে 2.5 থেকে 3.9, 2.5 থেকে 3.9 কেজি। ফার্স্ট 1 উইক অফ এক্সট্রাইউটেরাইন লাইফে 10% ওয়েট লস হয়, ঠিক আছে? 10% ওয়েট লস ইন ফার্স্ট উইক অফ এক্সট্রাইউটেরাইন লাইফ। কোথাও একটু একটু অল্টারেশন দেখতে পাবে, কোথাও 11%ও লেখা থাকে, ঠিক আছে? ডিউরিং ফার্স্ট 5 to 6 months 25 to 30 গ্রাম পার ডে ওয়েট ইনক্রিজ হয়। ডিউরিং ফার্স্ট 5 to 6 months, এই এতবার বলছি, এতবার করে রিপিট করলে হবে? 18.5 থেকে 24.9 হচ্ছে নর্মাল, 18.4 বা তার নিচে হচ্ছে আন্ডারওয়েট, 25 থেকে 29.9 হচ্ছে ওভারওয়েট, আর 30 এবং 30-র ওপরে হচ্ছে ওবেস। বুঝতে পেরেছো? লিখতে পেরেছো তুমি? লিখে নাও, লিখে নাও। আচ্ছা, সবাই যেটুকুনি বললাম লিখতে পেরেছিলে? ফার্স্ট 5 to 6 মান্থসে ওয়েট গেন অব্দি লিখতে পেরেছো তো? ওই 10%ই তোমরা জানবে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় 11% থাকে, মোস্টলি 10%। একটু দেখবে অল্টারেশন থাকে, পেডিয়াট্রিক্স এর সব জায়গায় সব পাবে না। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি, ঝটাঝট লেখো, একদম জাস্ট শর্টে লেখো। নর্মাল ওয়েট অফ ফুল টার্ম নিউবর্ন হচ্ছে 2.5 থেকে 3.9 কেজি। ফার্স্ট 1 উইক অফ এক্সট্রাইউটেরাইন লাইফে 10% ওয়েট লস হয়। ফার্স্ট 5 to 6 মান্থে 25 to 30 গ্রাম পার ডে ওয়েট গেন হয়। ফার্স্ট 5 to 6 মান্থে 25 to 30 গ্রাম পার ডে ওয়েট গেন হয়। নেক্সট 6 to 12 মান্থসে 15 গ্রাম পার ডে ওয়েট গেন হয়, 10 to 15 গ্রাম পার ডে ওয়েট গেন হয়। লিখতে পেরেছো এটুকু? আচ্ছা, লিখতে পেরেছো তো? আচ্ছা, তারপরে ডাবল হয়, জাস্ট লিখে রাখো 2x, 2x মানে ডাবল। 2x হয় 5 to 6 মান্থে, 3x হয়, ডাবল হয় হচ্ছে ডাবল বা 2x, 2x, তাহলে শর্টে হয়ে যাবে, তোমার ডাবল ট্রিপল করে লিখতে হবে না। কত মান্থে 10 to 15 গ্রাম ওয়েট ইনক্রিজ হয় পার ডে? নেক্সট 6 to 12 মান্থে। প্রথম 5 to 6 মান্থে 25 থেকে 30 গ্রাম, আর হচ্ছে তোমার নেক্সট 6 to 12 মান্থে 15 থেকে 10 থেকে 15 গ্রাম। হ্যাঁ, পিডিএফ এ আছে। 2x হচ্ছে তোমার ডাবল হয় 5 to 6 মান্থ, 3x হচ্ছে 1 ইয়ার, 3x হচ্ছে 1 ইয়ার, 4x হচ্ছে 2 ইয়ার, 4x হচ্ছে 2 ইয়ার, আর 5x হচ্ছে 3 ইয়ার, 5x 3 ইয়ার, 10x 10 ইয়ার, 10x 10 ইয়ার। বুঝা গেছে? লিখতে পেরেছো? আচ্ছা, এরপরে আসি হাইট বা লেন্থে। ফুল টার্মের হচ্ছে লেন্থ 45 to 50, ফুল টার্মের লেন্থ 45 to 50। বুঝা গেছে? ডিউরিং ফার্স্ট 6 মান্থে তোমার হাইট ইনক্রিজ হয় 2.5 সেমি পার মান্থ করে। ফার্স্ট 6 মান্থে হাইট ইনক্রিজ হয় 2.5 সেমি পার মান্থ।
ফার্স্ট 6 মান্থে হাইট ইনক্রিজ হয় 2.5 সেমি পার মান্থ। আচ্ছা, তারপরে তোমার নেক্সট 6 মান্থে হাইট ইনক্রিজ হয় 1.25 সেমি পার মান্থ। প্রথম 6 মান্থ 2.5 সেমি, নেক্সট 6 মান্থ 1.25 সেমি পার মান্থ। এটা ভ্যারি করে, ঠিক আছে, জেনেটিক অর্ডার অনুযায়ী ভ্যারি করে। আর 7 সেমি করে তোমার হাইট ইনক্রিজ হয় বিটুইন 1 to 10 ইয়ার্সে। 7 সেমি করে হাইট ইনক্রিজ হয় বিটুইন 1 to 10 ইয়ার্সে। এবার বলতে পারো হলো না কেন, তাহলে সবার ক্ষেত্রে এটা ভ্যারিয়েশন করে জেনেটিকে, সবার ক্ষেত্রে হবে এরকমটা নয়, ঠিক আছে। আচ্ছা, 6 মান্থে হয় হচ্ছে 65 সেমি। 6 মান্থে হয় হচ্ছে 65 সেমি। আচ্ছা লিখে রাখো, তোমার 3 মান্থে হয় 60 সেমি, 3 মান্থে হয় 60 সেমি, 3 মান্থে 60 সেমি। 6 মান্থে 65, 9 মান্থে 70, 9 মান্থে 70, 1 ইয়ারে 75, 1 ইয়ারে 75। ঠিক আছে, লিখেছো। এবার লিখে রাখো 4 ইয়ার্সে ডাবল, 4 ইয়ার্সে ডাবল মানে 100 সেমি। 4 ইয়ার্সে ডাবল হয় বার্থ হাইট। আর 13 ইয়ার্সে ট্রিপল হয় মানে 150 সেমি। 13 ইয়ার্সে ট্রিপল হয় মানে 150 সেমি। লিখতে পেরেছো? হয়েছে এতদূর? থ্রি মান্থে বললাম 60 সেমি। লিখতে পেরেছো? নেক্সটটা বলছি। আচ্ছা, 7 সেমি করে ইনক্রিজ হয় 1 to 10 ইয়ার্স অফ লাইফে। 13 ইয়ার্সে হচ্ছে ট্রিপল হয় মানে 150 সেমি। 9 মান্থে 70। আচ্ছা, হেড সার্কামফারেন্স হচ্ছে 33 to 35, যেটা 48 আওয়ার্স এর পর থেকে মাপা হয়। কারণ যেহেতু মোল্ডিং, যদি মোল্ডিং থাকে হেডে, সেক্ষেত্রে ফলস মেজারমেন্ট পাওয়া যাবে। সেই জন্য 48 আওয়ার্স অফ বার্থের পর থেকে হেড সার্কামফারেন্সটা মাপা হয়, যেহেতু মোল্ডিংটা 48 আওয়ার্স এর মধ্যে ঠিক হয়ে যায়। নর্মাল হচ্ছে 33 to 35, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট 3 মান্থে 2 সেমি পার মান্থ করে বাড়ে। এত মনে রাখার দরকার নেই। ফার্স্ট 3 মান্থে তোমার 3 মাস যখন বয়স হবে তখন 40 সেমি হবে, ঠিক আছে। যখন 6 মান্থ বয়স হবে তখন 43 হবে। 6 মান্থে 43, 6 মান্থে 43, 1 ইয়ারে 45। আর মনে রাখার দরকার নেই, 1 ইয়ার অব্দি মনে রাখলেই হবে। 1 ইয়ারে 45। আর চেস্ট সার্কামফারেন্স সবাই জানো যে আচ্ছা, 2 ইয়ারে 48 লিখে রাখো। 2 ইয়ারে 48, 2 ইয়ারে 48। আচ্ছা, চেস্ট সার্কামফারেন্স সবাই জানো 3 সেমি লেস দেন হেড সার্কামফারেন্স। কিন্তু 1 ইয়ার অফ লাইফে গিয়ে, 1 ইয়ার অফ লাইফে গিয়ে সেটা সেম হয়ে যাবে। চেস্ট সার্কামফারেন্স আর হচ্ছে তোমার হেড সার্কামফারেন্স সেম হয়ে যাবে, 45 সেমি। বোঝা গেছে? 1 ইয়ার অফ লাইফে চেস্ট আর হেড সার্কামফারেন্স সেম হয়ে যায় 45 সেমি। লিখতে পেরেছো এতটুকুনি? লিখতে পেরেছো সবাই?
লেন্থ হচ্ছে নর্মাল, এই লেন্থ বলছি, হেড সার্কামফারেন্স হচ্ছে 33 to 35 48 আওয়ার্স পর থেকে অফ বার্থের পর থেকে নেওয়া হয়। ফার্স্ট মানে 3 মান্থে 40 সেমি হয়, 6 মান্থে 43, 1 ইয়ারে 45। টু ইয়ারে 48। দেখতে পেরেছো? তারপরে হচ্ছে বললাম চেস্ট সার্কামফারেন্স। চেস্ট সার্কামফারেন্স সবসময় হেড সার্কামফারেন্স থেকে 3 সেমি লেস দেন হয়। 1 ইয়ার অফ লাইফে গিয়ে এটা চেস্ট সার্কামফারেন্স আর হেড সার্কামফারেন্স সেম হয়ে যায়, যেটা হচ্ছে 45 সেমি। আচ্ছা, ফন্টানেলটা বলা হয়নি, দুটো ফন্টানেল থাকে মেইনলি, আরো অনেকগুলো ফন্টানেল থাকে, অপসে পড়েছো নিশ্চয়ই, পড়েছো তো ফন্টানেল অনেকগুলো থাকে। আচ্ছা সবাই পড়েছো। মেইনলি আমরা যে দুটো দেখি, হ্যাঁ টোটাল 6টা হচ্ছে মেইনলি আমরা যে দুটো দেখি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার ফন্টানেল আর পস্টেরিয়ার ফন্টানেল। অ্যান্টেরিয়ার ফন্টানেল তোমার ফার্স্ট 12 to 18 ইয়ার্স অফ এজে, মেইনলি 18 ইয়ার্স বলছি, 18 মান্থস অফ এজে গিয়ে তোমার 1.5 মাস আর 1.5 বছর, একটা 1.5 বছরে অ্যান্টেরিয়ার ফন্টানেল ক্লোজ হয়, আর হচ্ছে হ্যাঁ 18 মান্থ, আর 1.5 মাস বা 6 to 8 উইকস অফ এজে পস্টেরিয়ার ফন্টানেল ক্লোজ হয়। এটা মনে রাখবে, ঠিক আছে? যদি ডিলেড ক্লোজার হয় সেক্ষেত্রে রিকেট থাকতে পারে। হ্যাঁ, পস্টেরিয়ার ফন্টানেল কি শেপ? পস্টেরিয়ার কি শেপ? অ্যান্টেরিয়ার আর পস্টেরিয়ার কি শেপ? কোনটা কোন শেপ? হুম, ঠিক আছে। আর যদি আর্লি ক্লোজার হয় ফন্টানেলের, সেক্ষেত্রে ক্রেনিওস্টেনোসিস থাকতে পারে, ঠিক আছে? আর যদি ক্রেনিওস্টেনোসিস, যদি অ্যান্টি ডায়মন্ড পোস্ট ট্রায়াঙ্গেল। আর হচ্ছে তোমার যদি আর্লি ক্লোজার হয়, তাড়াতাড়ি ক্লোজার হয়ে গেল, সেক্ষেত্রে বাচ্চার কি থাকতে পারে? ক্রেনিওস্টেনোসিস। ক্রেনিওস্টেনোসিস। ক্রেনিওস্টেনোসিস থাকতে পারে। আর যদি ডিলেট ক্লোজার হয়, সেক্ষেত্রে রিকেট, ম্যালনিউট্রিশন এগুলো থাকতে পারে। রিকেট, ম্যালনিউট্রিশন, কোনো তোমার হাইড্রোকেফালাস এগুলো থাকতে পারে। বোঝা গেছে? হ্যাঁ আর্লি আর এটা। আর ডিলেডে বললাম হাইড্রোকেফালাস থাকতে পারে, তারপরে তোমার কোনো ম্যালনিউট্রিশন, রিকেট থাকতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে। ডিলেডে বললাম রিকেট, হাইড্রোকেফালাস, কনজেনিটাল হার্ট ডিজিজ, ম্যালনিউট্রিশন এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে পরের দিন মনে করাবে বার্থ প্রপোর্শনটা বাদ গেছে, হ্যাঁ ওটা একটু বলতে হবে। বার্থ প্রপোর্শনটা একটু মনে করাবে পরের দিন, যে ওটা বাদ গেছে, পরের দিন বলবো। আর্লিতে হচ্ছে তোমার ক্রেনিওস্টেনোসিস দেখা যায়, লিখে দিয়েছি, দেখে নাও। তোমাদের আবার ক্লাস আছে, হ্যাঁ ওটার জন্যই তাড়াতাড়ি করছি আমি। আচ্ছা, এটুকুনি বলে দিই কি কি ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয়, বাকি তোমরা ভাইটাল সায়েন্সটা তো জানোই সবাই। আচ্ছা, লেন্থ মাপার জন্য লেস দ্যান 2 ইয়ার্স এর ক্ষেত্রে ইউজ করা হয় ইনফ্যান্টোমিটার। ইনফ্যান্টোমিটার ইউজ করা হয় লেন্থ মাপার জন্য, ঠিক আছে? ইনফ্যান্টোমিটার। হাইট মাপার জন্য হচ্ছে স্টেডিওমিটার। হাইট মাপার জন্য স্টেডিওমিটার, মেনলি 2 ইয়ার্স অফ এজের বড় যারা বাচ্চা তাদের ক্ষেত্রে স্টেডিওমিটার দিয়ে মাপা হয়। স্টেডিওমিটার হচ্ছে হাইট, লেন্থ হচ্ছে ইনফ্যান্টো, যেটা 2 ইয়ার্স এর লেস দেন এজের বাচ্চাদের ক্ষেত্রে।
লেন্থ হচ্ছে ইনফ্যান্টোমিটার, 2 ইয়ার্স এর লেস দেন বাচ্চাদের ক্ষেত্রে। হাইট হচ্ছে স্টেডিওমিটার, যেটা মেনলি 2 ইয়ার্স এর বেশি বাচ্চাদের ক্ষেত্রে। ওয়েট তো জানো, ইলেকট্রনিক ওয়েটিং স্কেল দিয়ে মাপা হয়। আর সল্টার স্কেল কেউ দেখেছো? সল্টার স্কেল কমিউনিটিতে নিয়ে যেতাম, সল্টার স্কেল। সল্টার স্কেল সবাই দেখেছো, এখনই দেখালেই বুঝতে পারবে। কেন, আমরাও নিয়ে যেতাম কমিউনিটিতে ডিউটি করতাম যখন, তখন কি আমরা ওয়েট মেশিন নিয়ে যেতাম, ওয়েট মেশিনে বয়ে বয়ে নিয়ে যেতাম। বাচ্চাদের ক্ষেত্রে এই এই ইয়েটা সল্টার স্কেল নিয়ে যেতাম, যেরকম একটা ব্যাগ থাকতো। এটা হচ্ছে সল্টার টাইপ স্কেল। হ্যাঁ, বেবি উইনিং, হ্যাঁ, বাচ্চাকে ঝুলিয়ে। ঠিক আছে। আর টেস্টিসের সাইজ তোমার মাপা হয় অর্কিডোমিটার। হাইড্রোসেলে এই টাইপের ব্যাপার থাকলে টেস্টিসের সাইজ মেজার করা হয়, নর্মালও মেজার করা উচিত, অর্কিডোমিটার দিয়ে। ঠিক আছে। আর স্কিন ফোল্ড থিকনেস হচ্ছে হারপেন্ডেন্স ক্যালিপার। স্কিন ফোল্ড থিকনেস তখন ছবি দেখিয়েছি, হারপেন্ডেন্স ক্যালিপার। আর এমইউএসসি মিড আপার আর্ম সার্কামফারেন্সটা পরের দিন মাপগুলো বলবো। মাপ বলে দিলাম যদিও, মাপগুলো মনে আছে তো? শাকির টেপ, শাকির স্টেপ, মাপগুলো বলেই দিলাম, শাকির স্টেপ। বোঝা গেছে? এত দূর অব্দি বোঝা গেছে? ঠিক আছে, এতটুকুনি অব্দি পড়বে। যার কাছে পিয়ার যাদব আছে, কোয়েশ্চেন গুলো এখান থেকে দেখবে কি কি আসে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। হ্যাঁ, ভাইটাল সায়েন্সটাও ধরে নেবে। না, বলবো না, ভাইটাল সায়েন্স তো সবাই জানো, আবার বলতে হবে? ওটাও ধরে নেবে। নেক্সট দিন ওই বার্থ বডি যে প্রপোর্শন গুলো আছে ওগুলো পড়াবো। এমইউএসসি টা বাকি আছে একটু, ওটা বলবো। আর বাকি যেগুলো আছে ওগুলো বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।